যদি শুরু হয়, আপনারা জানেন যে জীববিজ্ঞানের জনক ছিল অ্যারিস্টটল। ওনার ওখান থেকে যদি শুরু করি, প্রথম সেকশনটা রাখা হয়েছে সকল জীবন্ত প্রাণী এবং জীবন্ত পণ্য, প্রাণীজ পণ্য দিয়ে। পরেরটাও ঠিক জীবন রয়ে গেছে, তবে উদ্ভিদ অর্থাৎ উদ্ভিজ্জ পণ্য বা জীবন্ত উদ্ভিদগুলোকে একটা জায়গায় নেওয়া হলো। ঠিক এখান থেকে এই দুটো থেকে প্রসেস করে যা পাওয়া যায় সেটাকে রাখা হয়েছে 3 নাম্বার সেকশনে। কি কি? যেমন প্রাণীজ বা উদ্ভিজ্জ চর্বি এবং এডিবল অয়েল বা ভোজ্য তেল এবং চর্বি। এই 1, 2 এবং 3টা সেকশন থেকে দেখেন প্রসেস করে যা পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রসেস ফুড। অর্থাৎ আমরা যত খাদ্য দোকানে বা আমরা রান্না করে খাই সবই কিন্তু এখান থেকে আসে। যেমন ধান চালগুলা কিন্তু উদ্ভিজ্জ পণ্য, সেগুলো সেকশন 2-তে যাবে। ছাগল, গরু, ভেড়া সবই জীবন্ত প্রাণী বা এখান থেকে যত মাংস পাই, দুগ্ধ পাই সবই সেকশন 1-এ যাবে। কিন্তু এখান থেকে যখন আমরা সেটাকে রান্না করে ফেলছি, অর্থাৎ চালের কোটটা হচ্ছে সেকশন 2-তে, কিন্তু চালকে যখন আমরা বয়েল করে বা রান্না করে যখন ভাত বানাই ফেলতেছি, তখন কিন্তু সেটা চলে আসছে সেকশন 4-এ। তখন সেটা হয়ে গেছে আমার প্রিপেয়ার্ড ফুড। সিমিলারলি বেভারেজ যেটা, সেটাও কিন্তু আমার প্রসেস ফুড। ইভেন তামাক বা তামাকজাত পণ্য, সেটাও কিন্তু প্রসেস ফুড। যখন তামাকটা গাছ আকারে থাকে বা পাতা আকারে থাকে, সেটা কিন্তু সেকশন 2-তে। বাট সেটাকে যখন আমি ড্রাই করে প্রসেস করে সিগারেট বানাই ফেলছি বা ড্রাই পাতা করে ফেলেছি, প্রসেস করে ফেলেছি, তখন কিন্তু সেটা চলে আসতেছে সেকশন 4-এ। সিমিলারলি আপনারা জানেন যে কোনো খনিজ পণ্যই কিন্তু আমরা তৈরি করতে পারি নাই, সবই আপনার আহ, 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 প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যায়। তাহলে খনিজ বলতে আমরা কি বুঝি? মাটি হচ্ছে সবচাইতে বড় খনিজ। এই মাটি এবং অর্থাৎ ভূ পৃষ্ঠ এবং ভূ গর্ভস্থ যা পাওয়া যায় সবই খনিজ পদার্থ। সেটা কি হতে পারে? সেটা হতে পারে কয়লা, সেটা হতে পারে ডায়মন্ড, সেটা হতে পারে আপনার যে কোনো আকরিক। আকরিক বলতে আপনার যে কোনো মেটালের আকরিক হতে পারে, যে কোনো আপনার গোল্ড হোক, আপনার আয়রন হোক, স্টিল হোক, কপার হোক, যে কোনো আকরিক। এই সবগুলাই হচ্ছে খনিজ। ইভেন আপনার যত আপনার জ্বালানি তেল আছে, এটাও কিন্তু খনিজ পণ্য। তাহলে দেখেন, জ্বালানি তেল, জ্বালানি গ্যাস, জ্বালানি যত আকরিক, যত কয়লা, যত আপনার যে টাইলস তৈরির যত মাটি আছে, যত মার্বেল আছে, যত পাথর আছে, যা আছে সব খনিজ পণ্য। এই সবগুলোকে প্রসেস করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল গুলাকে কি? যেমন আপনারা জানেন যে বেসিক কেমিক্যাল, যেমন অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি, জৈব এবং অজৈব রসায়নের যত কেমিক্যাল। এরপরে দেখেন এটাকে প্রসেস করলে মেডিসিন হয়, এটাকে আরো প্রসেস করলে ফার্টিলাইজার হয়, আরো প্রসেস করলে রং শিল্পের আপনার ওই যে পিগমেন্ট ডাইস সেগুলো হয়, আরো করলে আপনার আপনার ওই যে সাবান শিল্প হয়, তারপরে গ্লুকোজ হয়, অ্যাডহেসিভ হয়, এক্সপ্লোসিভ তৈরির যত কেমিক্যাল আছে, দ্যাট মিনস গ্রেনেড, গুলি টুলি, এগুলোর যত উপকরণ আছে অর্থাৎ যত কেমিক্যাল আছে সব এখানে। ইভেন আপনার আলোর উপস্থিতিতে যেসব ঘটনা ঘটে, যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফর এক্সাম্পল এক্স রে ফিল্ম, তারপরে হচ্ছে আপনার ওই যে ফটোকপি মেশিনের টোনার বা পাউডার, বা হচ্ছে আপনার ওই যে ফিল, এসব এখানে। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আপনার প্লাস্টিক এবং রাবারের পণ্য। প্লাস্টিকের পণ্য আপনারা জানেন যে প্লাস্টিক দানা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে রেজিন। সেই রেজিনটার মূল উপকরণ কিন্তু এই পেট্রোলিয়াম পদার্থ। সেটা কিন্তু এই যে আপনার খনিজ পণ্য থেকে, অর্থাৎ পেট্রোলিয়াম যে খনিজ পণ্য না, এই যে আপনার কি বলে রাসায়নিক, হ্যাঁ খনিজ পণ্য, খনিজ পণ্যের মধ্যে অর্থাৎ যে পেট্রোলিয়াম গ্যাস ছিল বা তেল ছিল, সেখান থেকে কিন্তু প্রসেস করে এটা আনা হয়। আর রাবারের পণ্য, রাবার গাছ থেকেই কিন্তু, কষ থেকে রাবার তৈরি হয়। তাহলে সেটারও কিন্তু উৎস হচ্ছে উদ্ভিদ। এরপরে যদি আমরা চিন্তা করি সেকশন 8, যে আপনার কাঁচা চামড়া বা পাকা চামড়া বা লেদার, বা হচ্ছে এখান থেকে তৈরিকৃত যত ব্যাগ আছে বা কৃত্রিম চামড়া বা পোশাক আছে, এই সবগুলোর উৎস কিন্তু আপনার হচ্ছে ওই এনিমল, যে কোনো প্রাণী থেকেই কিন্তু এটা মানে সংগ্রহ করেই কিন্তু এটা করা হয়। কাঠ এবং কাঠের পণ্যের উৎস কি? উদ্ভিদ। এবং যত প্রকার কাঠের পণ্য আছে এক্সেপ্ট ফার্নিচার, অর্থাৎ কাঠের তৈরি ফার্নিচার হোক, স্টিলের তৈরি ফার্নিচার হোক, বা যে কোনো কিছু দিয়ে ফার্নিচার হোক, এটা বাদ দিয়ে যত কাঠের তৈরি যা আছে সব এখানে যাবে। পাল্প, কাগজের বর্জ্য, কাগজ এবং কাগজের পণ্য। আপনারা জানেন যে কাগজের মূল উপকরণ হচ্ছে মন্ড বা পাল্প। পাল্পের মূল উৎসটা হচ্ছে উদ্ভিদ বা ফাইবার, সেখান থেকে এটা কালেক্ট করা হয়, সেখান থেকে প্রসেস করে পাল্প হয়, সেখান থেকে প্রসেস করে মিডিয়াম পেপার, সেখান থেকে প্রসেস করে আপনার এই মিডিয়াম পেপার বলেন, বা সেখান থেকে আপনার বিভিন্ন পেপার টেপার হয়।
এরপরে যদি আমরা পরের এটা দেখি, 11 নম্বর টেক্সটাইল এবং টেক্সটাইল পণ্য। টেক্সটাইল আপনারা জানেন যে মূল উৎসটি হচ্ছে আপনার, যদি আমরা কটন ধরি সেটা তুলা। তুলাও আপনারা জানেন যে তুলা উদ্ভিদ থেকে নেওয়া হয়। যদি ম্যানমেড ফাইবার বা আর্টিফিশিয়াল ফাইবার যদি আমরা চিন্তা করি, বা সিনথেটিক ফাইবার বা ভিসকস বা এই ধরনের চিন্তাগুলো যদি করি, সেটার মূল উৎস হচ্ছে আপনারা জানেন যে পেট্রোলিয়াম পদার্থ, বা সেখান থেকে কিন্তু সিনথেটিক হয়, সেখান থেকে কিন্তু পলিস্টার হয়, সেখান থেকে কিন্তু রেয়ন বা অন্যান্যগুলো হয়ে থাকে। এখন এটা কিভাবে চ্যাপ্টার গুলো ভাগ করা হয়েছে? আপনারা জানেন যে সিল্ক গুলাকে একটা জায়গায় নেওয়া হয়েছে, কটনকে একটা জায়গায় নেওয়া হয়েছে, পলিস্টারকে একটা জায়গায় নেওয়া হয়েছে, রেয়নকে একটা জায়গায় নেওয়া হয়েছে, ইভেন এগুলোর মিক্সারকে একটা জায়গায় নেওয়া হয়েছে। আবার ইভেন এটার সাথে যদি কোনো আপনার রিইনফোর্সমেন্ট থাকে বা ওয়াটার প্রুফিং করা থাকে, সেগুলোকে একটা জায়গায় নেওয়া হয়েছে। আবার আপনার নরওয়েনকে একটা চ্যাপ্টারে নেওয়া হয়েছে। এই সবগুলো দিয়ে যখন পোশাক তৈরি হবে, যেমন 62, 63, 61, 62, 63 চ্যাপ্টার, এই তিনটা হলো আপনার 61, 62 হলো একটা হলো ওভেন, একটা নভেন, আর একটা হচ্ছে আপনার আম, আহ, এই, বিভিন্ন ধরনের স্পেশাল ওয়্যার। ফর এক্সাম্পল ধরেন আপনার কি বলে ওই যে ডাক্তাররা পরে যে আপনার অ্যাপ্রন, বা আপনার হ্যান্ড গ্লাভস, বা হচ্ছে পায়ের মোজা বা স্টকিং, এগুলো। এছাড়াও আপনার পরবর্তী যে যে সেকশনটা আসে সেটা কিন্তু হচ্ছে আপনার জুতা, ছাতা, হেড গিয়ার, কৃত্রিম ফুল, মানুষের চুল। অর্থাৎ হেড গিয়ার বলতে মাথায় যা পরা হয় সবই হেড গিয়ার, হ্যাটও হেড গিয়ার, টুপিও হেড গিয়ার, হেলমেটও হেড গিয়ার। এছাড়াও কৃত্রিম ফুল সব কিন্তু এখানে যাবে, আর ন্যাচারাল ফুল কিন্তু ফুলগুলা কিন্তু সব ওই যে দ্বিতীয় নাম্বার সেকশন যেটা ছিল উদ্ভিজ্জ পণ্যের মধ্যে যাবে। এর পরের সেকশনটাই হচ্ছে পাথরের পণ্য, প্লাস্টার, সিমেন্ট, অ্যাসবেস্টস, মাইকার পণ্য, সিরামিক, এগুলো। এগুলা বলতে আসলে কি বুঝি? এগুলো দেখেন, আমাদের যে আগের সেকশনে যে খনিজ ছিল, এই যে 5 নম্বর সেকশনটা যদি আমরা দেখি, এই খনিজ পদার্থকে যদি আমি আরো আরো মডিফাই করি, আরো ফিনিশ প্রোডাক্ট করি, ফর এক্সাম্পল আপনারা জানেন যে অবডক দিয়ে কিন্তু মার্বেলের ব্লক গুলো, বিশাল বিশাল পাথরের পাথরের কিন্তু মার্বেল পাথরের ব্লক গুলো আসে। এটাকে যখন কেটে কেটে স্লাইস করা হয়, দেন আমরা কিন্তু যে বাসা বাড়িতে যে 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 টাইলস গুলো মার্বেল ব্যবহার করছি, তার মানে সেটা কিন্তু সেটা, অর্থাৎ সেটা কিন্তু ফিনিশ প্রোডাক্ট হয়ে গেছে। যখন পাথরের ব্লক আকারে থাকবে, মার্বেল ব্লক, সরি, তখন সেটা যাবে খনিজে। আর যখনই সেটা কেটে কেটে টাইলস হয়ে গেল, তখনই চলে আসবে সেকশন 13-এ। ইভেন আমরা আমাদের বাসায় যে অন্যান্য যে সিরামিকের টাইলস, এগুলা কি? এগুলো আপনারা জানেন এক ধরনের মাটি বা ক্লে থেকে তৈরি হয়। তাহলে যতগুলো টাইলস ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু এই মাটিগুলা আমদানি করে, ক্লে গুলো আমদানি করে। এই ক্লে যখন আমদানি হয়, ওগুলা কিন্তু খনিজ পদার্থ। যখনই ওটা থেকে আপনার এই ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, টাইলস তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু সেকশন 13-এ চলে আসছে। ইভেন যত গ্লাস আপনারা জানেন যে নাসির গ্লাস, পিএইচপি গ্লাস, তারা কিন্তু এই গ্লাস তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে। ইভেন চট্টগ্রাম কাস্টম হাউসে প্রচুর গ্লাস শিট আমদানি হয়। এখন এই গ্লাস শিটের মূল উপকরণ কিন্তু বালি। আপনারা জানেন যে সিলিকেট বালি, বালিটা কিন্তু খনিজ পদার্থ। এটা দিয়ে যখনই গ্লাস তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু সেকশন 13-এ সেটা চলে আসবে। সিমিলারলি সিমেন্ট, অ্যাসবেস্টস, আপনারা জানেন সিমেন্টের মূল উপকরণ হচ্ছে ক্লিংকার। তারপর হচ্ছে এর সাথে আরো ফ্লাই অ্যাশ বা আরো অনেক কিছু থাকে, সেগুলোও কিন্তু ওই খনিজ পদার্থ। সেগুলো কিন্তু ডিরেক্টলি খনিজ থেকে সংগ্রহ করেই কিন্তু আপনার বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো তারা ম্যানুফ্যাকচার করছে। যখন উপকরণ হিসেবে আসছে, তখন সেটা খনিজ পদার্থ হিসেবে সেকশন 5। যখন সেটা ফিনিশ প্রোডাক্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা সেকশন 13 হচ্ছে। সেকশন 14 আর 15-এর বিষয়টা বলি। যখন নন প্রেশাস মেটাল, নন প্রেশাস স্টোন, তখন হচ্ছে সেটা 14, অর্থাৎ কম দামি ধাতু এবং কম দামি পাথর। কম দামি পাথর হলে সেকশন 13, আর বেশি দামি পাথর হলে সেকশন 14। কম দামি ধাতু হলে আপনার সেকশন 15, বেশি দামি ধাতু হলে সেকশন 14। সেটা বলতে কি বুঝি? যেমন গোল্ড খুবই দামি, প্লাটিনিয়াম খুবই দামি মেটাল, যেমন আপনার ডায়মন্ড বলি, প্যালাডিয়াম বলি। তারপর হচ্ছে বিভিন্ন মুক্তা, বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আহ, আপনার স্টোন হিসেবে যেগুলো আমরা জুয়েলারি হিসেবে ইউজ করি, সেগুলো কিন্তু সব সেকশন 14-এ যাবে। আর ধাতু, নন প্রেশাস ধাতু বলতে কি বুঝি? আপনারা জানেন যে 72 থেকে 83 চ্যাপ্টারটা হচ্ছে ধাতু। যেমন আপনার আয়রন এবং স্টিল হচ্ছে 72 এবং 73। এরপর হচ্ছে কপার 74। এরপর হচ্ছে আপনার ক্রোমিয়াম। এরপর হচ্ছে আপনার জিঙ্ক। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর হচ্ছে আপনার টিন। এরপর হচ্ছে আপনার এগুলো সংকর। এরপর আবার যেগুলো টুলস তৈরি হয় চ্যাপ্টার 82, এগুলাতে যখন আরো কিছু তৈরি হয় 83, এরকম একটা বিষয়। এবং এই সবগুলা দিয়ে, প্লাস্টিক হোক, মেটাল হোক, সবগুলো দিয়ে যখন আপনার কোনো কিছু তৈরি হয়, সেটা যদি, যেমন আপনার জানেন যে সেকশন 16 হচ্ছে
মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। এটা আমরা কিভাবে বুঝবো? যেমন আমরা এয়ার কন্ডিশন, আপনার এটার মধ্যে মেকানিক্যাল অপশনও আছে, ইলেকট্রিক্যাল অপশনও আছে। একটা জিনিস মনে রাখবেন, মেকানিক্যাল অপশনের ভিতরে কোনো না কোনো কিছু নড়াচড়া করে, এটাতে বিদ্যুৎ থাকতেও পারে, নাও পারে। যেমন ধরেন, এই যে একটা পাঞ্চিং মেশিন, এটাতে কিন্তু কোনো বিদ্যুৎ নাই, বাট এটাতে কিন্তু নড়াচড়া করছে, তাহলে এটা একটা মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস। যেমন এয়ার কন্ডিশনার আপনাদের কাছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অনেকের কাছে মনে হতেই পারে, বাট এটা মোটেই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস না। এটা কিন্তু দেখেন ওই যেখান দিয়ে বাতাস বের হয় বা হিউমিডিটি যে আসে, সেখানে কিন্তু নড়াচড়া করে। ইভেন বাইরের যে আউটপুট ইউনিটটা আছে সেখানে একটা ফ্যান আছে। তাহলে এটা অবশ্যই আপনার আপনার মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস। যেমন প্রিন্টার, কম্পিউটার প্রিন্টার, এটা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস না। এটার মধ্যে দেখেন কাগজগুলো টেনে নিয়ে এসে সে বের করে, সুতরাং এটার মধ্যে একটা মেকানিক্যাল বা যান্ত্রিক বিষয় আছে। যেমন টিউবওয়েল, বাসা বাড়িতে গ্রামে দেখবেন যে যেগুলো হাত দিয়ে চেপে যে টিউবওয়েল গুলো, এগুলো মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কি? যেমন মোবাইল ফোন। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে কোনো নড়াচড়ার কোনো বিষয় নাই, বিদ্যুৎ থাকতেই হবে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেমন টিভি, যেমন হচ্ছে আপনার মোবাইল ফোন। পাশাপাশি দেখেন মোবাইলে যা কাজ করা যায় ল্যাপটপ বা কম্পিউটার একই কাজ করা যায়, কিন্তু কম্পিউটারের সাথে দেখেন মাউস আছে, এটাতে মেকানিক্যাল ফাংশন আছে, কিবোর্ড আছে, এটাতে মেকানিক্যাল ফাংশন আছে, ল্যাপটপটাকে ভাঁজ করে রাখা যায়, সেটা মেকানিক্যাল ফাংশন আছে। এই জন্য ল্যাপটপটাকে মেকানিক্যাল হিসেবে রাখা হয়েছে, মোবাইলটাকে আপনার আপনার ইলেকট্রিক্যাল হিসেবে রাখা হয়েছে। এখনো কিছু ব্যতিক্রমও আছে, একদম যে ব্যতিক্রম নাই তা না, কারণ ইলেকট্রিক্যাল মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাষাটা আবার একটু ভিন্ন। আমরা একদম জেনারেলি বলছি। এরপর আমরা যদি যানবাহন নিয়ে ভাবি, সেকশন 17, যে রোডে এবং যেগুলো চলে, যেমন আপনার সড়ক পথে এবং রেলপথে। রেলপথে নেওয়া হয়েছে আপনার 86, সড়ক পথে 87 চ্যাপ্টার, 88 চ্যাপ্টার এয়ারক্রাফট, আর পানিতে যেগুলো চলে সেগুলোকে বলা হয় ভেসেল বা নৌযান। 18 নম্বর সেকশন কি বুঝি? এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যা দিয়ে কোনো ভৌত অবস্থাকে পরিমাপ করা হয়। যেমন টেম্পারেচার পরিমাপ করা হয়, ঘড়ি দিয়ে সময় পরিমাপ করা হয়, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা হয়, বিদ্যুৎ মিটার দিয়ে বিদ্যুৎ মাপা হয়, ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মাপা হয়, কারেন্ট মিটার দিয়ে আপনার কারেন্ট মাপা হয়। যত ধরনের এই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো কোনো না কোনো ভৌত অবস্থা মেজারমেন্ট করে। এই জন্য এগুলোকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট টেকনিক্স এর আওতায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা এরকম একটা সাবজেক্ট আছে। যেসব জিনিস দিয়ে কোনো কিছু মেজার করা হয়, যেসব ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেগুলোকে ইনস্ট্রুমেন্ট বলা হয়। যেমন ধরেন, আমি যদি গিটারটা বাজাই তৈরি হবে নয়েজ, আর যিনি গিটারিস্ট তিনি যদি এটা প্লে করেন তাহলে তৈরি হবে মেলোডি। একই ইনস্ট্রুমেন্ট দিয়ে কখনো তৈরি হতে পারে নয়েজ, কখনো তৈরি হতে পারে মেলোডি। কি কারণে? বিকজ যে বাজাতে পারেন সে মেজারমেন্টটা জানেন, যে হাউ টু মেজার রিয়েল সাউন্ড। সো সে কিন্তু এটাকে আপনার এই জন্যই কিন্তু এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলা হয়। আমরা 36 নম্বর চ্যাপ্টার বা কেমিক্যাল নিয়ে যেটা বলেছিলাম, যে গোলা বারুদের যে কেমিক্যাল, এগুলো দিয়ে যখন প্রস্তুত হয়ে যাবে, যেমন কামান, বন্দুক, AK-47 বা এয়ার গান, বা হচ্ছে আপনার গ্রেনেড, বা কোনো আপনার কোনো আপনার বিধ্বংসী কোনো গোলা, এই সবগুলোই কিন্তু এই সেকশন 19 চলে আসবে। বিবিধ পণ্য বলতে কি বুঝি? আপনারা জানেন যে কিছু লাইটিং ফিটিংস আছে, কিছু আপনার প্যাম্পার্স আছে, যেমন কিছু মেশিনের ব্রাশ আছে, টুথব্রাশ আছে, পেন্সিল, পেন, এগুলোকে বিবিধ পণ্য হিসেবে নেওয়া হয়েছে। আর লাস্ট যেটা সেকশন 21, সেখানে একটা বিষয় বলে থাকি যে প্রাচীন সংগ্রহশালা এবং চিত্রকর্ম, যেমন পেইন্টিং। যেমন লিওনার্দো দা ভিঞ্চি যেটা অঙ্কন করেছেন, যেটা এঁকেছেন, পেইন্ট করেছেন, সেটা হচ্ছে পেইন্টিং। আর বাংলাদেশে যেগুলো আপনার এই মোনালিসার ছবি পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রিন্টিং, কারণ সেগুলা প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ শিল্পী নিজ হাতে যা অঙ্কন করেন সেটা হচ্ছে পেইন্টিং, আর যেগুলা নিজ হাতে অঙ্কন করেন না সেটা হচ্ছে প্রিন্টিং। যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের যেসব আপনার পেইন্টিং আছে, আপনার জানেন জাতীয় জাদুঘরে আছে, আবার সেগুলো কিন্তু বিভিন্ন বই বা বিভিন্ন পোস্টারে পাওয়া যায়, সেগুলো হচ্ছে প্রিন্টিং। প্রিন্টিং হলে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেখানে চলে যাবে। যেমন যদি কাগজে প্রিন্টিং হয় তাহলে চলে যাবে 48 চ্যাপ্টারে, যদি প্লাস্টিকের ব্যানার হয় 39 চ্যাপ্টারে চলে যাবে, যদি কাপড়ের উপরে প্রিন্টিং হয় সেটা চলে যাবে আপনার 51 থেকে 62 পর্যন্ত। আর যদি সেটা আপনার পেইন্টিং হয়, সেটা হোক
আহ, আমি আমাদের আসলে এই ক্লাসিফিকেশন একটু সময় বেশি লাগে। এটা কোনোভাবে 1 ঘন্টার নিচে শেষ করা যায় না। আর যদি কোনো কারণে লিঙ্ক শেষ হয়ে যায় আমরা একটা লিঙ্ক নিব, অসুবিধা নাই। আমরা 21টা চ্যাপ্টার আগেই বলছি, সেকশন কোনোভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, 98টা চ্যাপ্টার মুখস্থের প্রয়োজন নেই। আজকে আপনারা দেখবেন যে মুখস্থ ছাড়াই কিভাবে এইচএস কোড বের করা যায় সেটা একটু পরেই দেখতে পারবেন। আমরা যদি জিআইআরটা দেখি, জিআইআর এর 6টা রুলস আছে আপনারা জানেন, সেই রুলস গুলো দেখলে আপনি পেরে যাবেন। প্রথম যে রুলসটা, সেই রুলসটা হচ্ছে এরকম, ইংরেজিটা পড়তে গেলে অনেকেরই কষ্ট হতে পারে, আমি বাংলা করে দিয়েছি আমার মতো করে। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা সেকশন নির্ণয় করতে হবে। এরপরে আপনাকে চ্যাপ্টার বের করতে হবে। চ্যাপ্টার বের করলে আমি প্রথম 2টা কোড পেয়ে যাব। এই চ্যাপ্টারের পর যেটা হবে, আমাকে হেডিং বের করতে হবে। যেমন আমরা সকালে যদি নিউজ পেপার পড়ি, আমরা প্রথমে হেডিং পড়ি, তারপর যে হেডিংটা পছন্দ হয় সেই হেডিংটাই বিস্তারিত পড়ি। এখানেও তাই, যে হেডিং পছন্দ হবে না সেটা পড়বো না, যে হেডিংটা আমি হুট মানে খুঁজতে খুঁজতে পাবো সেটাই কিন্তু আমি দেখবো, অন্যগুলো আমার দিকে আমি চোখই দিব না। এরপর সাব হেডিং, এরপর হচ্ছে আমার পুরো এইচএস কোডটা। আমরা যদি এইভাবে বলি, কেউ একজন আমাকে একটা বলেন তো যে একটা এইচএস কোডের যে কোনো একটা পণ্যের নাম বলেন, আমরা একদম মানে রিয়েলি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি কেউ আমাকে কোনো পণ্য সাজেস্ট করেন, আপনাদের যে কোনো পণ্য, কারো কোনো সাজেশন আছে কিনা? না হলে আমি আমার পছন্দের এই পণ্যই দিব। কারো কোনো পছন্দের ইয়ে আছে, পণ্য আছে? ওকে, তাহলে আমি আমার ইরাই দিচ্ছি। ধরেন আমরা এরকম একটা টর্চ লাইটের এইচএস কোড দেখতে চাই। আমরা যে কোনো পণ্যই দিব, অথবা মোবাইল ফোন দিব, অথবা যে কোনো পাঁচ মেশিন দিব। ধরেন একটা টর্চ লাইটের এইচএস কোড আমরা দেখতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে আহ আহ আহ, দেখতে হবে সূচি। সূচিতে যাই, আমরা সেকশন গুলা বলেছিলাম যে সেকশন গুলা মনে রাখবো। এটাকে দেখেন কোনোভাবেই আমার লাইভ এনিম্যাল মনে হচ্ছে না, সুতরাং সেকশন 1 আমরা এসকেপ করতে পারি। সেকশন 2 ছিল ভেজিটেবল, আমি সেকশন দেখছি এই জন্য সেকশন না মিললে আমি চ্যাপ্টার দেখবোই না, কোনো প্রয়োজন নেই চ্যাপ্টার দেখার। সেকশন 2 হচ্ছে ভেজিটেবল, কোনোভাবেই পড়ছে না, এনিমাল আর ভেজিটেবল ফ্যাট না। সেকশন 4 প্রিপেয়ার ফুড স্টাফ, কোনোভাবেই না। মিনারেল প্রোডাক্ট, এটা তো মিনারেল প্রোডাক্ট নাই। সেকশন 6 প্রোডাক্ট অফ কেমিক্যাল, এটাও কেমিক্যালও না, এটা প্লাস্টিকও না, এটা রোহাইডও না। তাহলে এইভাবে খুঁজতে খুঁজতে দেখেন আমরা টেক্সটাইল, বা আমরা যদি 16তে যাই, যে 15তে যাই, বেজ মেটাল, এটা বেজ মেটালও না। তাহলে আমার 16তে কি ছিল? মেশিনারি এন্ড মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তাহলে এটা হচ্ছে আমার যেহেতু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, বাতি জ্বলে, এখানে কোনো কিছু নড়াচড়া করছে না। তাহলে আমার এটা 85 চ্যাপ্টারে যাবে। 85 চ্যাপ্টার আছে কত? 441 পৃষ্ঠায়। আমরা যদি 441 পৃষ্ঠায় যাই, সেখানে আমরা কি পাবো? আমি সেখানেও দেখছি, শেয়ারটা দিচ্ছি আপনাদের। এই দেখেন আমরা 441 পৃষ্ঠায় চলে গেছি, যাদের কাছে বই আছে তারাও দেখতে পারেন। যেটা হচ্ছে আমি চ্যাপ্টারে যেই, আমি যদি প্রথম হেডিংটা দেখি, যে প্রথম হেডিং আমার আসলে কি আছে। ধরেন আমি একটা হেডিং এর নাম জানি না, আই ডোন্ট নো এনি হেডিং। ফার্স্ট হেডিং ইজ যে ইলেকট্রিক মোটরস এন্ড জেনারেটরস। না, এটা তো মোটর জেনারেটর ছিল না, তাহলে আমি এই সাব হেডিং যা ছিল একটাও পড়বো না, যেহেতু আমার হেডিং এটা পছন্দ হয় না, যেটা আমরা বললাম। হেডিং 2 তে কি বলা আছে? ইলেকট্রিক জেনারেটিং সেল এন্ড রোটারি কনভার্টার, না এটাও না। তাহলে 3তে পার্টস, 4-এ ট্রান্সফরমার, 5-এ হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটস, এটাও না। 6-এ প্রাইমারি সেল মানে ব্যাটারি, এটাও না। এরপর হচ্ছে 7-এ দেখেন ইলেকট্রিক অ্যাকিউমুলেটর, এটাও না। এটাও ব্যাটারি, যেটা রিচার্জেবল। ভ্যাকুয়াম ক্লিনার্স তো নাই। ইলেকট্রোমেকানিক্যাল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস, এখানে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স এগুলোও না। 10-এ বলা আছে শেভার্স। 11তে ইলেকট্রিক্যাল ইগনিশন ও স্টার্টিং ইকুইপমেন্ট, এটাও পড়ছে না। ইলেকট্রিক্যাল লাইটিং, এটা হইতে পারে, একটু পরে দেখি যে ইলেকট্রিক্যাল লাইটিং অ্যান্ড সিগন্যালিং ইকুইপমেন্ট ফর কার জন্য? মোটরসাইকেল বা মোটর ভেহিকলের জন্য। এটা মোটেই মোটর ভেহিকলের জন্য না, তাহলে এটাও না। এরপর দেখেন যে পোর্টেবল ইলেকট্রিক ল্যাম্পস ডিজাইন টু ফাংশন বাই দেয়ার ওন সোর্স অফ এনার্জি, এটা পড়ে গেছে। তাহলে আমার যেহেতু হেডিং পছন্দ হলো, আমি সাব হেডিং তো দেখতেই পারি।
আমার এখানে সাবহেডিং দেখেন মাত্র 4টা আছে। সেটা কি কি আছে? সোলার পাওয়ার ল্যান্টার্ন। এটা এটা আমার যেহেতু ল্যান্টার্ন বা বাতি ছিল না, হ্যাজাক বাতির মতো যেগুলা বা টেবিল ল্যাম্প, সেগুলাকে ল্যান্টার্ন বলা হয়, সেটা না। আদার ল্যাম্পস, হ্যাঁ এখানে পড়তে পারে। কি কারণে পড়বে? এখানে বলা ছিল যে ল্যাম্প, তাহলে সোলার পাওয়ার lantern or lamp having no permission for electrical power, তাহলে এখানে ছিল 10, অর্থাৎ 85, 13, 10, 10, এটা যেহেতু পড়লো না, আমরা 85, 13, 10, 90, আমরা প্রথমে দেখেন 85, 13 হেডিংটা খুঁজে পেয়েছি। যখন আমরা প্রথমে চ্যাপ্টারটা সিলেক্ট করলাম যে এটা একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, আমার কিন্তু 90% কাজ শেষ। কারণ আমি 98টা চ্যাপ্টারের মধ্যে 97টা চ্যাপ্টারে বাদ দিয়ে দিয়েছি, একটা চ্যাপ্টারকে সিলেক্ট করেছি। সো আমার 90% কাজ শেষ বই খোলার আগেই। এরপর দেখেন আমি 13 নম্বর হেডিং খুঁজে পেলাম, 4টা ডিজিট খুঁজে পেলাম, আমার 95% কাজ শেষ। এখানে মাত্র 2টা এইচএস কোড ছিল, অর্থাৎ 2টা সাব হেডিং, অর্থাৎ একটা ছিল 13, 10, একটা ছিল 13, 10, 10, 13, 10, 90। তাহলে প্রথমটা যেহেতু পড়লো না, আমরা পরেরটা খুঁজে পেলাম। ঠিক এইভাবেই কিন্তু এইচএস কোড খুঁজে বের করতে হয়। এটা খুঁজে বের করতে মাত্র 1 মিনিটের প্রয়োজন হয়। আমরা যদি আবারও স্লাইডে যাই, আমাদের আহ, আহ, খুব বেশি আহ, আহ, আলমগীর ভাইকে বললো একটা লিঙ্ক জেনারেট করে রাখার জন্য, আমার এই লাইনটা বোধহয় 5 মিনিটের বেশি কাজ করবে না আর। আচ্ছা, আমাদের সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে কি, দেখেন যে আহ, যদি কোনো পার্ট না থাকে, অর্থাৎ এসেনশিয়াল ক্যারেক্টার নিয়ে কিন্তু প্রায় প্রবলেম হয়, যে একটা পার্টের মধ্যে যদি কিছু পার্টের কোনো ঘাটতি থাকে বা অসম্পূর্ণ থাকে, তাহলে সেটাকে আমরা কি করব? যেমন দেখেন যে একটা একটা গাড়ি এখানে পুরোটাই খোলা, ইভেন এখানে কোনো চাকাও নাই। তাহলে এখানে আমার থিওরিতে বলেছে যে যদি কোনো পণ্যে কয়েকটি অংশ না থাকে এবং অসম্পূর্ণ থাকে, তবু সেটাকে আপনার সম্পূর্ণ ধরেই কিন্তু করতে হবে। এই যে সেটা আমরা কিভাবে করব, দেখেন যে যদি কোনো পণ্যে কয়েকটি অংশ না থাকার কারণে পণ্যটি অসম্পূর্ণ থাকে, কিংবা তাতে মূল পণ্যের মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তবে পণ্যটাকে সম্পূর্ণ পণ্য ধরে শ্রেণীবিন্যাস করতে হবে। তাহলে আমরা 2 এর ক এবং 2 এর খ, প্রথমটা হচ্ছে 2 এর কটা যদি দেখি, যে সেখানে আমরা গাড়ির একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই গাড়িতে কোনো চাকা নেই, তাহলে চাকা ছাড়া কোনো গাড়ি চলে না। তাহলে যেহেতু সব ফুলে প্যাকেট হয়ে কন্টেনারে আসছে, সেটাকে ওটাকে পার্টস বলাই তো স্বাভাবিক। কিন্তু না, যেহেতু এটার সাথে একটা চেসিস আছে, এটার সাথে যেহেতু ইঞ্জিন আছে, সুতরাং চেসিস আর ইঞ্জিন থাকলেই এটা রান করে। সুতরাং বাকিগুলা থাকুক বা না থাকুক, এটা কিন্তু আপনার মৌলিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে ফুলফিল করে। সুতরাং যদি মৌলিক বৈশিষ্ট্য থাকে, ভ্যালু, আপনার কয়েকটা পার্ট না থাকার কারণে ভ্যালু কমবে, কিন্তু এইচএস কোড কিন্তু কোনোভাবেই এটা পার্টসে যাবে না। এটা 8503-এ চলে যাবে, 8703-এ চলে যাবে, এটা কিন্তু 8708-এ যাবে না। এর পরেরটা যদি আমরা ভাবি, দেখেন যে মিক্সার, এখানে আছে কর্নফ্লেক আছে, কিছু আপনার কিশমিশ আছে এবং কিছু বাদাম আছে, অর্থাৎ আপনার ক্যাশু নাট আছে, রেজিন অ্যান্ড কর্নফ্লেক। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যার পরিমাণ বেশি থাকবে সেটাই প্রাধান্য পাবে। যদি কর্নফ্লেকের পরিমাণ এখানে ওজনে বেশি হয়, তাহলে যেহেতু এটা একটা মিক্সার, কর্নফ্লেকের এসএস করে যাবে। যদি কিশমিশের বেশি হয়, কিশমিশের এসএস করে যাবে। যদি বাদামের পরিমাণ বেশি হয়, অর্থাৎ যার কোয়ান্টিটি বেশি, সে এখানে আপনার প্রায়োরিটি পাবে। কিন্তু কখনো কখনো যদি এমন হয় যে আপনার কোয়ান্টিটি মেজারই করা যাচ্ছে না, সেটাও আমরা দেখবো, সেটার ক্ষেত্রে কি হবে। তার আগে একটা জিনিস দেখেন, যে এরকম একটা জিনিস, এটা একটা গাড়ির সিট, আপনারা জানেন যে গাড়ির সিট খুলে ফেললে এখানে এই গাড়িটা চালানোই যাবে না। তাহলে কি হবে? অবশ্যই এটা গাড়ির পার্টস, তার মানে দিস ইজ ইনএভিটেবল ফর কার অর ভেহিকল, সো ইট মাস্ট বি পার্টস অফ এনি ভেহিকল। কিন্তু আপনার থিওরিতে কি বলছে, যে যদি কোনো পণ্যের স্পেসিফিক নাম যদি ট্যারিফে থাকে, তাহলে সেটা যে পণ্যেরই পার্টস হোক না কেন, যারই কোনো মানে অপরিহার্য অংশ হোক না কেন, সেখানে দেওয়া যাবে না। এটাকে যেখানে স্পেসিফিকলি ডিফাইন করা হয়েছে সেখানেই দিতে হবে। দেখেন সিটের এইচএস কোড 9401 দেওয়া হয়েছে। এখন এটাকে আমার গাড়ির পার্টস মনেই হইতে পারে 8708-এ ভেহিকলের পার্টস, কিন্তু সেখানে আসলে দেওয়ার এটা কোনো সুযোগ নেই। এটাই কিন্তু আমার ডেফিনেটলি এই 94-তেই আমাকে যেতে হবে, কারণ এখানে আমাকে বলেই দিয়েছে সিট, আমাকে সিট নামে একটা একটা হেডিং দিয়ে দিয়েছে।
সিমিলারলি আমরা যদি আপনার চামচ গুলাও দেখি, স্টিলের চামচ বা আপনার এই ধরনের কোনো বিষয়, যেমন আপনারা জানেন যে যদি স্টিলের চামচ হয়, স্টিলের চ্যাপ্টারে এই 73 চ্যাপ্টারে না যায়, কিন্তু এটা 82-15-তেই যায়, কারণ ওখানে এটা বলা আছে। সিমিলারলি যদি সিলভার বা সোনার বা রূপার যদি কোনো চামচ হয়, এটা কিন্তু ওই ওই আপনার এই 82-তে না যায়, কিন্তু ওই স্বর্ণের চ্যাপ্টারেই চলে যায়, কারণ স্পেসিফিকলি ওখানে এটাকে ডিফাইন করা আছে। আর যেটা আমরা একটু আগেই বলছিলাম যে মিক্সচার যদি আলাদা করা না যায়, যেমন দেখেন এখানে আসলে কার পরিমাণ বেশি, একটু আগে আমরা বলছিলাম যে ওজন দিয়ে, কোয়ান্টিটি দিয়ে, বাট একটা ঘড়ির মধ্যে একটা টর্চ আছে, একটা ঘড়ির মধ্যে একটা মোবাইল ফোন